হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো তোমরা ইতিমধ্যে জানো আমরা আমাদের কিশোরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়ে বিভিন্ন আপডেট দিয়ে দিচ্ছি আমরা। এছাড়াও আমরা সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে বিষয়গুলো রয়েছে যেমন ম্যাথ, রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ, এগুলো নিয়েও কিন্তু আমরা ক্লাস দিয়ে দিচ্ছি। তো এছাড়াও আমরা আজকে একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে আসছি। কি সেই ভিডিও? যারা সদ্য এইচএস পরীক্ষা দিয়েছে তো তারা অনেকেই কিন্তু জিএনএম, এএনএম কিংবা বিএসসি নার্সিং যে রয়েছে সেই নার্সিংকে টার্গেট করে কিন্তু তারা তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না এই 2 মাসের মধ্যে কিভাবে তারা জিকে যে পার্টটা রয়েছে সেই জিকে পার্টটা কিন্তু তারা কভার করবে। জিকে পার্ট তো একটা অনেক বড় সিলেবাস না, সেই জিকেটাকে ওরা কিভাবে কভার করবে তারা বুঝতে পারছে না। তো জিকেটাকে কভার করার জন্য আমাদের কিন্তু স্পেশালি সব বই নিয়ে বসলে হবে না, তো আমাদেরকে দেখতে হবে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। তো সেরকম আমি তোমাদের সামনে মোট 5টি ক্লাস নিয়ে আসব, দেখতেই পাচ্ছ। সেই 5টি ক্লাসের মধ্যে আজকের ক্লাসটি হবে তোমাদের প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাসের আমরা জিকে কিছু এমসিকিউ, আমরা এমসিকিউ জিকেই করাবো, কিন্তু সেই এমসিকিউ জিকে গুলো থেকে আমরা আরো এক্সট্রা কি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা করি এই 5টা ক্লাস যদি কেউ দেখো তাহলে সে 10-এর মধ্যে কিন্তু জিকেতে 10, যে আমাদের জিএনএম এবং বিএসসি তে যত রয়েছে ঠিক ততই কিন্তু স্কোর করতে পারবে। তো চলো আমরা দেরি না করে তাহলে আজকে শুরু করে দিই। আর একটা কথা, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো তাহলে আমরা তোমাদের সামনে আজকে প্রথম যে কোশ্চেনটা নিয়ে আসব সেই কোশ্চেনটা হচ্ছে, লক্ষ্য করো এখানে বলা আছে, দেখো তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা যদি পারো তাহলে অবশ্যই সবার আগে কিন্তু তোমরা উত্তরটা দেবে। দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের সামনে দেখা যাচ্ছে সেই কোশ্চেনটা হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জিএনএম, এনএম এবং বিএসসি নার্সিং এর জিকের জন্য। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে, কারণ আমি অনেক এক্সট্রা কি পয়েন্ট লেখাবো সেগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন আমরা জানি, তো তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার আমরা জানবো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি ছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি যদি বলে কে ছিল স্বাধীন ভারতে, তাহলে অবশ্যই হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। এছাড়াও চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কে ছিলেন? তিনি ছিলেন সেম স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। অবশ্যই কি পয়েন্টগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে। যদি পরীক্ষা আসে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি আসে প্রথম রাষ্ট্রপতি, তাহলে রাজেন্দ্র প্রসাদ। জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, সব স্বাধীন ভারতের, প্রথম প্রধানমন্ত্রী। একদম ভালো করে কিন্তু কি পয়েন্টগুলো তুলে নেবে। এছাড়াও যে আমরা কি জানি যে পরীক্ষায় আসে প্রথম ভাইসরয়, প্রথম পরাধীন কিন্তু নট স্বাধীন, প্রথম ভাইসরয়। তো আমি যে কয়টা কোশ্চেন করাবো খুব ভালো করে যদি তোমরা সেই ক্লাসগুলো জিকে করো তাহলে আমি বলে দিচ্ছি ফুল স্কোর করতে পারবে। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় কে ছিলেন?
লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। এবার আর পরীক্ষা কি আসতে পারে? পরীক্ষা আসতে পারে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যে ছিলেন মহিলা যদি বলে, কি বলে? যদি মহিলা বলে, মহিলা যদি বলে, তো তাহলে যদি প্রথম মহিলা বলে তাহলে কি হবে? ইন্দিরা গান্ধী। তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি যে কি পয়েন্টগুলো দেখাচ্ছি অবশ্যই নোট ডাউন করে নেবে কিন্তু। এছাড়া আমাদের আর কি বলতে পারে? আর মোটামুটি এগুলো পড়বে। আর কি বলতে পারে? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। নোট ডাউন করবে, সুচেতা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। আর একটা পরীক্ষা আসে প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে অবশ্যই সরোজিনী নাইডু। কি হবে? সরোজিনী নাইডু। লিখে নাও, জায়গা নেই আমি লিখে দিলাম না, লিখে নাও। প্রথম মহিলা গভর্নর জেনারেল সরোজিনী নাইডু। এই কয়েকটা জিনিস ভালো করে পড়বে, তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। কিন্তু যদি বলে ভারতের কি হবে? তাহলে মনে রাখবে, যদি পশ্চিমবঙ্গ না বলে ভারতের বলে, তাহলে হবে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখবে। ক্লিয়ার? এই দুটোই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা থেকে। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? নেক্সট কি? ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের কিন্তু দেখবে প্রিভিয়াস ইয়ারে সংবিধান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক। ক্লিয়ার? এইবার আমরা এখান থেকে কিছু জিনিস জানবো। কি জানবো? এই যে রাষ্ট্রপতি যে আছে না, এনার মানে একজন প্রার্থী যদি রাষ্ট্রপতি হতে চান তার বয়স কত লাগবে? মিনিমাম কিন্তু তার বয়স রাখতে হবে 35। কত? 35 বছর থাকতে হবে। এবার যদি কেউ প্রধানমন্ত্রী হতে চান তাহলে কিন্তু তার বয়স 25 বছর থাকতে হবে মিনিমাম। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা এই যে সংসদ রয়েছে, সংসদ নিয়ে পরে আমরা আলোচনা করব। তো দেখো নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সেটা আমরা কিন্তু দেখব। আচ্ছা, আমি তার আগে আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে সুপ্রিম কোর্ট আমরা পড়লাম না, তো সুপ্রিম কোর্টেটাও জেনে নেই। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আপার এজ মানে একজন ব্যক্তির বয়স সর্বোচ্চ কত হলে থাকতে পারবে? 65, তার উপর গেলে কিন্তু হবে না। আর একজন ব্যক্তি হাইকোর্ট, হাইকোর্টের ক্ষেত্রে আসে 62, 62 বছর আপার এজ। হ্যাঁ, এখানে কোনো লোয়ার এজ নেই, আপার এজ। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দাও। এবং আমি উত্তর বলে দিচ্ছি, পলাশী যুদ্ধ হয়েছিল 1757, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক। 1757 সালে কিন্তু পলাশী যুদ্ধ হয়েছিল। আর কি কি পরীক্ষা আসতে পারে? 1764 সালে কি হয়েছিল? তাহলে বক্সারের যুদ্ধ। আর কি আসতে পারে? 1526-এ কি হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, পানিপথের প্রথম যুদ্ধ, এগুলো লিখে রাখবা। তোমাদের কিন্তু এগুলো কি পয়েন্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোধি। বাবর ও ইব্রাহিম লোধি লিখে নেবে, বাবর ও ইব্রাহিম লোধি। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556। 1556 দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। তো তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে? 1556। কাদের মধ্যে? হিমু, আদিল শাহ, বৈরাম খাঁ ও আকবর।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আর কি যুদ্ধ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের? তৃতীয় যুদ্ধ। জাস্ট কবে হয় এটা জেনে রাখতে হবে, 1761। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 1761। আর কি মনে রাখতে হবে? তরাইনের প্রথম যুদ্ধ 1191। তরাইনের প্রথম যুদ্ধ তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর কি? তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192। কাদের মধ্যে হয়েছিল? এই দুটো যুদ্ধই কিন্তু হয়েছিল মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। দুটোই কিন্তু মনে রাখবে, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তো এইটা আমাদের কি পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন আমরা যাব। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তো সবারই জানা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার আমরা সেটা জানবো। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে 1913। 1913 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। কিন্তু আমাদের এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে প্রথম এশিয়ান যিনি নোবেল পুরস্কার পান তিনি কে? তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষা যদি আসে প্রথম এশিয়ান কে নোবেল পুরস্কার পান, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার বোঝা গেল? কেন পান, কিসের জন্য পান? গীতাঞ্জলিকে তিনি একটা ইংলিশে অনুবাদ করেন, কি? সং অফারিংস। বোঝা গেল? তো তার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। কবে পান? 1913 সালে নোবেল পুরস্কার পান। এইবার এখানে একটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন কবে? তিনি নাইটহুড উপাধি কবে ত্যাগ করেন? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তিনি কিন্তু 1919 সালে কিন্তু নাইটহুড উপাধি ত্যাগ করেন। কেন ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। কবে হয়? 1919 সালের 13ই এপ্রিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কিন্তু তিনি কি করেন? নোবেল পুরস্কার, নাইট উপাধি ত্যাগ করেন। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? তো আমাদের নেক্সট কোশ্চেন এবার আমরা যাব। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা মনে রাখবে 23টি। কিন্তু এখান থেকে একটা কি পয়েন্ট মনে রাখবে, নতুন প্রস্তাবিত জেলা 60টি। পরীক্ষা আসতে পারে যে পশ্চিমবঙ্গে নতুন প্রস্তাবিত জেলার সংখ্যা কয়টি? 60টি, কিন্তু আরো নতুন জেলা হবে। সেক্ষেত্রে 23 আর 7 30টি তখন হয়ে যাবে, এখনো হয়নি। এটা প্রস্তাবিত জেলা 60টি রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? আমি একটু আগেই তোমাদেরকে বললাম। চলো তোমরা আমাকে এটা উত্তর দিয়ে দাও ফটাফট। তো অবশ্যই 35 বছর কিন্তু দরকার। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কিন্তু 35 বছর হতে হবে বয়স। এবার আমরা এখান থেকে কিছু জিনিস জানবো। কি জানবো? এই যে 25 আর 30 বছর কাদের দরকার? 25 আর হচ্ছে 30, যারা লোকসভার সদস্য তাদের 25 বছর দরকার। আর যারা রাজ্যসভার সদস্য তাদের 30 বছর দরকার। লোকসভার সদস্য কারা বলে দিচ্ছি? যারা এমপি, যে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়, সে তারা হচ্ছে লোকসভার সদস্য। বোঝা গেল? ক্লিয়ার? এটা একক হস্তান্তরযোগ্য ভোট, আর ওটা কিন্তু হস্তান্তরযোগ্য ভোট না। যাই হোক, অত ডিটেলস তোমাদের লাগবে না, যতটুকু লাগে বলে দিচ্ছি। আর কি আসতে পারে এখানে? লোকসভার টার্ম 5 ইয়ার, 5 বছর। বোঝা গেল? আর রাজ্যসভার টার্ম কত? রাজ্যসভার টার্ম হচ্ছে 6 বছর। পরীক্ষা কোশ্চেন আসে, লোকসভার স্পিকার মানে সভাপতি কে করেন? সভাপতি অবশ্যই মনে রাখবে স্পিকার। কি করে? স্পিকার। আর রাজ্যসভার কে করে? মনে রাখবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। এই যে জিনিসগুলো বলে দিলাম, এগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, আশা করি তোমাদের কিন্তু কোনো প্রশ্ন বাদ যাবে না জিকেতে। ক্লিয়ার? তাহলে আমাদের লোকসভা এবং রাজ্যসভা ক্লিয়ার। মনে রাখবে সংসদ, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে সংসদের একটা ব্যাপার ছিল, যে সংসদের ব্যাপারটা পরে বলছি। এই দেখো বলে দিচ্ছি। সংসদ, এই যে সংসদ না, 3টা জিনিসকে নিয়ে গঠিত। কি 3টা জিনিস? এক হচ্ছে লোকসভা, 2 হচ্ছে রাজ্যসভা, আর একটা কি বলতো? লোকসভা, রাজ্যসভা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। আর একটা কি হবে? রাষ্ট্রপতি। ভারতের যে পার্লামেন্ট, ভারতের সেই পার্লামেন্ট সংসদ 3টি জিনিস নিয়ে গঠিত, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। চলো নেক্সট কোশ্চেন। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? কি আসছে নেক্সট কোশ্চেন? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম আমরা জেনে নেব এখান থেকে ফট করে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। কি হবে? ক্যানবেরা। ঠিক আছে? এবার আমাদের আর কিছু রাজধানী জানতে হবে।
তো সেটা আমি একটু পরে বলছি। তার আগে তোমাদের আরেকটা জায়গায় একটু হালকা কি পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, শুনে নাও। আমরা বললাম যে এশিয়ান প্রথম নোবেল পুরস্কার পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, ভালো কথা। এবার যদি পরীক্ষা আসে ভারতের প্রথম মহিলা কে নোবেল পুরস্কার পেয়েছে, মনে রাখবে মাদার টেরেসা। মাদার টেরেসা কিন্তু প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান 1979। বোঝা গেল? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি জন্য পান? শান্তিতে পান উনি, শান্তি। নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিষয়? মনে রাখবে মোট 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, 6টি বিষয়। তো আমাদের শান্তিতে পান ইনি, আর সাহিত্যে পান রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি আসতে পারে? প্রথম অর্থনীতি থেকে পান, অর্থনীতি। তো অর্থনীতিতে মনে রাখবে অমর্ত্য সেন। কবে পান? 1998 সালে কিন্তু তিনি প্রথম অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কি পয়েন্টটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমরা বলি রাজধানী। রাজধানী আমরা একটা জেনে গেছি যে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, ভালো কথা। আর কোন কোন রাজধানীগুলো লাগবে মনে রাখবে ভালো করে। এক হচ্ছে বাংলাদেশ, আমাদের যে পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, বাংলাদেশ। 2 হচ্ছে ভুটান। 3 হচ্ছে নেপাল। 4 হচ্ছে মায়ানমার। 5 হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা। আর আমাদের কি কি রাখতে পারে? বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান। আর কি রাখতে পারে? বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তো এই গোটা আগে জেনে নিচ্ছি আমরা। তো বাংলাদেশের যে রাজধানী মনে হবে ঢাকা। ভুটানের রাজধানী থিম্পু। নেপালের রাজধানী কাঠমান্ডু। মায়ানমারের রাজধানী কায়াত, নেপাউদি কায়াত। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধন পুরমকোট্টে, মানে পুরমকোট্টে। আফগানিস্তানের রাজধানী কাবুল। আমরা যদি বর্তমান 3টে দেশ খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়ার্ল্ডে, বর্তমান খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ইউএসএ, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 2 হচ্ছে ইসরায়েল। 3 হচ্ছে ইরান। তো আমি এদের রাজধানীটা জানতে হবে। তাহলে আমেরিকার রাজধানী কি হবে? আমেরিকার রাজধানী হবে ওয়াশিংটন। ডিসি। 2 হচ্ছে ইসরায়েলের রাজধানী কি হবে? জেরুজালেম। ইরানের রাজধানী কি হবে? তেহরান। তো যে রাজধানীগুলো আমি বললাম এই রাজধানীগুলো খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাজধানীগুলো। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট এবার আমরা যাব। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? খুব ইম্পর্টেন্ট। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? তো আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এটা আমাদের জানতে হবে। আজাদ হিন্দ ফৌজ অবশ্যই গঠন করে কি? রাসবিহারী বসু কিন্তু আমাদের আজাদ হিন্দ ফৌজ গঠন করে। রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এখান থেকে আমাদের কি পয়েন্ট হতে পারে? এখান থেকে আমাদের যে কি পয়েন্ট গুলো হতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, শুনে নাও। সুভাষচন্দ্র বসু যে রয়েছে তিনি গঠন করেন ফরওয়ার্ড ব্লক। আমরা যে বলি ফরওয়ার্ড ব্লক পার্টি, সেই ফরওয়ার্ড ব্লক কিন্তু তিনি গঠন করেন। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে ফরওয়ার্ড ব্লক কে গঠন করে যদি আসে অবশ্যই সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করে, আমাদের খুব ইম্পর্টেন্ট। চিত্তরঞ্জন দাস কি করেন? মনে রাখবে
মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করে। স্বরাজ কবে গঠন করে? স্বরাজ পার্টি গঠন করে কবে করে? 1923 সালে কিন্তু করেন স্বরাজ পার্টি। এবার মনে রাখবে সুভাষচন্দ্র বসু কি বলেছেন, তার কিছু উক্তি আমাদের দরকার আছে। তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে বলেছিলেন এই কথা? এই কথা কিন্তু বলেছেন সুভাষচন্দ্র বসু, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবার ভগৎ সিং কি বলেছেন, খুব ইম্পর্টেন্ট, এনার একটা উক্তি রয়েছে, ইনকলাব জিন্দাবাদ। তো আর কি বলেছিলেন সুভাষচন্দ্র বসু? মনে রাখবে, দিল্লি চলো, দিল্লি চলো। তো মনে রাখবে এই কি পয়েন্টগুলো আমি কেন দিচ্ছি, এই কি পয়েন্টগুলো আমি এই কারণে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন বাদ না যায়, তাই আমি কি পয়েন্টগুলো কিন্তু তুলে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলো, দেখো কি বলছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? চলো সলভ করো। তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি পরীক্ষায় আসলে আমরা কি দেবো অ্যান্সার? গঙ্গা। কি দেবো? গঙ্গা কিন্তু ভারতের দীর্ঘতম নদী। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে কিছু জিনিস, যে এই যে গঙ্গা রয়েছে, সেই গঙ্গা নদীটার অনেক নাম রয়েছে। কি কি নাম রয়েছে? আমরা জানি ভাগীরথী, আর কি রয়েছে? হুগলি, আর কি রয়েছে? পদ্মা, আর কি রয়েছে? যমুনা। এগুলো কিন্তু নাম রয়েছে গঙ্গা নদীর, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নাম রয়েছে, সেটা আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে, সেই নামগুলো কোথা থেকে কোথায় আসলো। এই যে আমাদের গঙ্গা নদী যদি পশ্চিমবঙ্গে বলে, পশ্চিমবঙ্গে কিন্তু নাম হচ্ছে এই যে ভাগীরথী আর হুগলি। মনে রাখবে, ভাগীরথী হচ্ছে আমাদের মুর্শিদাবাদে ভাগীরথী, আর রয়েছে হুগলি নাম, মনে রাখবে। আর এই পদ্মা কোথায়? যখন বাংলাদেশে চলে গেল বাংলাদেশ, তখন কিন্তু বাংলাদেশে গিয়ে কিন্তু নাম হয়ে গেল পদ্মা। বাংলাদেশে যখন হয়, বাংলাদেশে নাম হয়ে যায় পদ্মা। এই পদ্মা যখন আবার ওদিকে গিয়ে মিলিত হয় যমুনাতে, তো তখন কি নাম হয়ে যায়? পদ্মা যখন আবার মেঘনায় মিলিত হয় আর কি, মেঘনা, যমুনা আর মেঘনা, এক কথা যমুনা আর মেঘনা মিলিত হয়ে যায়, তখন কিন্তু নাম হয়ে যায় যমুনা। বোঝা গেল? তখন নাম কি হয়ে যায়? তখন কিন্তু নাম যমুনা হয়ে যায়। তো তুলে নাও। তো তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে যে পশ্চিমবঙ্গে কি নাম হয়? ভাগীরথী, হুগলি। আর বাংলাদেশে কি নাম হয়ে যায়? পদ্মা। অবশ্যই বাংলাদেশে হয়ে যায় গঙ্গা, কি নাম? পদ্মা হয়ে যায়। তোমাদের খুব ডিটেলস লাগবে, এতটুকুই লাগবে। আর যমুনা কখন হয়? যখন মেঘনা আর যমুনার সঙ্গে মিলিত হয়, তখন নাম হয়ে যায় যমুনা। চলো নেক্সট। এবার এখানে একটা জিনিস বলে দিচ্ছি, শুনে নাও। ব্রহ্মপুত্র যে নদী রয়েছে, এটা তো আসামে, হ্যাঁ মনে রাখবে, হ্যাঁ আসামে। নেক্সট, জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? আমাদের কিন্তু পরীক্ষা আসে। তো অবশ্যই এটার অ্যান্সার হচ্ছে 24শে জানুয়ারি। কবে? 24শে জানুয়ারি। বাকিগুলো তাহলে কি আছে আমরা একটু জেনে নেব, হ্যাঁ। তো চলো জেনে নেই। 5 সেপ্টেম্বর যে রয়েছে, মনে রাখবে, জাতীয় শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক দিবস। তো জাতীয় শিক্ষক দিবস কাকে স্মরণ করে পালন করা হয় জানো? কার জন্মদিনে পালন করা হয়? পরীক্ষা আসতে পারে, মনে রাখবে, রাধা কৃষ্ণ, ডক্টর রাধা কৃষ্ণ, ডক্টর রাধা কৃষ্ণ। আর 14ই নভেম্বর, 14ই নভেম্বর কি দিবস? অবশ্যই মনে রাখবে, শিশু দিবস। শিশু দিবস কার জন্মদিনে করা হয়? অবশ্যই পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, পণ্ডিত
জওহরলাল নেহেরু। তো পণ্ডিত জওহরলাল নেহেরু যিনি ছিলেন, তার যে জন্মদিন, তার জন্মদিনে কিন্তু অবশ্যই মনে রাখবে পালন করা হয় আমাদের শিশু দিবস 14ই নভেম্বর। বোঝা গেল? ক্লিয়ার? এবার 8ই মার্চ কি? আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস। আর কি কি দিবস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোট ডাউন করবে। 5 জুন কি দিবস? পরিবেশ দিবস বা এনভায়রনমেন্ট ডে। পরিবেশ দিবস অবশ্যই মনে রাখবে, পরিবেশ দিবস। আর কি দরকার আছে তোমাদের? অবশ্যই মনে রাখবে 21শে জুন যোগা দিবস, যোগা দিবস, যোগা দিবস। হ্যাঁ, যোগা দিবস অবশ্যই মনে রাখবে। আর কি দরকার আছে তোমাদের? অবশ্যই 22শে এপ্রিল, 22 এপ্রিল আর্থ ডে অথবা পৃথিবী দিবস অথবা বসুন্ধরা দিবস, বসুন্ধরা দিবস। তো আর কি কি দিবস আমাদের দরকার আছে অবশ্যই চার্ট করবে, আমি বলে দিচ্ছি এই কয়টা খুব ইম্পর্টেন্ট। 21, 22, 23, 24। কি 21? মার্চ, 22 মার্চ, 23 মার্চ, 24 মার্চ। 21শে মার্চ কি আছে? বন দিবস। 22শে মার্চ কি? জল দিবস। 23 কি? আবহাওয়া দিবস। 24 কি? যক্ষ্মা দিবস। আর কি পরীক্ষা আসবে তোমাদের? নার্স দিবস। কবে? 12ই মে। খুব ইম্পর্টেন্ট, নার্স দিবস 12ই মে। তোমরা আমাকে এই উত্তরটা দাও, এই যে নার্স দিবস 12ই মে যে পালন করা হয় বললাম, কাকে স্মরণ করে, কাকে স্মরণ করে পালন করা হয়? অবশ্যই তোমরা কিন্তু আমাকে এটা কমেন্টে উত্তর দিয়ে দাও, দেখি তোমরা কে কে পারো। আর কি পরীক্ষা আসতে পারে দিবসের মধ্যে? আমরা আর আসতে পারে ডক্টর দিবস। ডক্টর দিবস কবে? সেটা 1 জুন। ডক্টর ডে কবে? 1 জুন। বোঝা গেল? তো এই কয়টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো বললাম অবশ্যই ক্লিয়ার করবে তোমরা। হ্যাঁ, নেক্সট চলো আমরা যাই। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, মৌলিক অধিকারকে বলা হয় ইংলিশে ফান্ডামেন্টাল রাইট। FR, ফান্ডামেন্টাল রাইট মনে রাখবে। নেওয়া হয়েছে আমেরিকা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর কি পরীক্ষা আসতে পারে তোমাদের জন্য? আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক প্রস্তাবনা। প্রস্তাবনা কোথা থেকে? আমেরিকা থেকে। প্রস্তাবনা কিন্তু মনে রাখবে, তোমাদের যে প্রস্তাবনা রয়েছে সেটাও কিন্তু আমেরিকা থেকেই নেওয়া হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? আর কি ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে তোমাদের, এই যে রাশিয়া যে রয়েছে, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? এক মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ডিউটি, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর 5 ইয়ার প্ল্যান অথবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? অবশ্যই মনে রাখবে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর কি আসে পরীক্ষায়? অবশ্যই দরকার সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে জানো? অবশ্যই সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। তো এই কয়েকটা অবশ্যই মনে রাখবে, এই কয়েকটা থেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, গান্ধীজি লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান কত সালে শুরু করেন? তো অবশ্যই মনে রাখবে 1930 সালে। 1930 সালে অবশ্যই গান্ধীজি লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান শুরু করে। এবার এখানে বলা আছে 1920 সাল। 20 সাল কেন গুরুত্বপূর্ণ ভালো করে দেখো। বলে 1920 সাল গুরুত্বপূর্ণ কারণ এই সময় অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ
আন্দোলন কিন্তু শুরু হয় 1920 সালে। শেষ হয় কবে? এই অসহযোগ আন্দোলন কিন্তু শেষ হয় 1922। চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অসহযোগ আন্দোলন শেষ হয় 1922 সালে। আর 1930 সালে আমাদের কি ডান্ডি অভিযান শুরু হয়। এইবার 1942 সাল কি জন্য গুরুত্বপূর্ণ? মনে রাখবে, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। অবশ্যই ইম্পর্টেন্ট যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়, যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে 1942 সালে। 1915 সালে কি হয় মনে রাখবে, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন 1915 সালের 9 জানুয়ারি। কবে হয়? 9 জানুয়ারি তিনি ফিরে আসেন। তার জন্য এই যে 9 জানুয়ারিটাকে একটা দিবস বলা হয়, কি? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। পরীক্ষা যদি আসে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়, অবশ্যই মনে রাখবে 9 জানুয়ারি কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। বোঝা গেল? তো খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো অবশ্যই তুলে নাও, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার পরীক্ষা আসে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1915 সালে। 1915 সালে শুরু হয়। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? 1939 সালে শুরু হয়। মনে রাখবে, এগুলো কি পয়েন্ট। হ্যাঁ, চলো নেক্সট আমরা যাবো এবার। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কয়টি জেলার উপর দিয়ে গেছে? মনে রাখবে 5টি জেলা। এই 5টি জেলার নাম পরীক্ষা আসতে পারে, আমি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। নববাপু। নববাপু মানে মানে হচ্ছে নদিয়া, মানে হচ্ছে পূর্ব অথবা পশ্চিম, মানে আলাদা, পূর্ব এবং পশ্চিম। বর্ধমান। বোঝা গেল? দুইটা তিনটা হয়ে গেল। মানে হচ্ছে বাঁকুড়া। মানে হচ্ছে পুরুলিয়া। খুব ইম্পর্টেন্ট। তো এই যে 5টা জেলা রয়েছে, 5টা জেলার উপর কর্কট ক্রান্তি রেখা গেছে। নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। তো আমরা জানি পুরুলিয়া একটা বিখ্যাত নাচ রয়েছে, কি নাচ? মনে রাখবে, ছৌ নাচ। ছৌ, পশ্চিমবঙ্গের ছৌ নাচ পুরুলিয়ায় কিন্তু বিখ্যাত। তো আমাদের এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, যে ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা। ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গে যেমন 5টা জেলা, ভারতের 8টি রাজ্য। কি কি সেই 8টি রাজ্য মনে রাখবে? এক, আমি ট্রিক্সটা বলে দিচ্ছি। কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। দেখো বলেছে মি ফর, এই যে মি দেখলো না, এই মি ফর কি? এই মি ফর হচ্ছে মিজোরাম। এই মি ফর কি? মিজোরাম। ত্র ফর কি? ত্রিপুরা। গ ফর কি? গামছার গ ফর গুজরাট। ম ফর কি? মধ্যপ্রদেশ। ছা ফর কি? ছত্তিশগড়। প ফর কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। রা ফর কি? রাজস্থান। এই যে ছাড়লো মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। কয়টা হলো দেখো, মোট আমাদের কয়টা হলো? তাহলে আমরা এবার কাউন্ট করবো এখানে কয়টি হয়েছে।
দেখো 1 মিজোরাম, 2 হচ্ছে ত্রিপুরা, 3 হচ্ছে গুজরাট, 4 মধ্যপ্রদেশ, ছত্তিশগড় 5, রাজস্থান 6, পশ্চিমবঙ্গ 7, ঝাড়খণ্ড। আর এই যে 8টি টোটাল রাজ্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা চলে গেছে। নেক্সট, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতি? আমি কিন্তু নোবেল পুরস্কারের সময় বলে দিয়েছিলাম, তো তোমরা এটার উত্তর কমেন্টে জানিয়ে দাও আমাকে। 1995, 1998, 2000, 2005। কোশ্চেন নাম্বার লিখে অবশ্যই জানাবে উত্তর। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? এটাও আমি তোমাদেরকে কিন্তু একটু আগেই বললাম যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন। অবশ্যই রাজ্যসভার সভাপতিত্ব করেন কিন্তু এই যে উপরাষ্ট্রপতি। কে করেন? উপরাষ্ট্র কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করেন। স্পিকার কোথায় করেন? আমি একটু আগে বলেছি লোকসভা। লোকসভা বলেছিলাম। তাহলে এবার প্রধানমন্ত্রী কোথায় সভাপতিত্ব করেন? খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী নীতি আয়োগ। নীতি আয়োগ, নীতি আয়োগের সভাপতিত্ব কিন্তু প্রধানমন্ত্রী করেন, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সভাপতিত্ব নীতি আয়োগ করেন। নেক্সট চলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি এটাও তোমাদেরকে কিন্তু উত্তরে বলে দিয়েছি, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও। প্রতিভা পাটিল কে ছিলেন বলো? আমি বলেছিলাম তোমাদেরকে সব। সরোজিনী নাইডু কে ছিলেন সেটাও আমি বলেছিলাম, উত্তরে জানাও আমাকে কমেন্টে। ইন্দিরা গান্ধী কে ছিলেন? এই যে আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। সরোজিনী নাইডু কে ছিলেন আর প্রতিভা দেবী পাটিল কে ছিলেন সেটা জানিয়ে দাও। স্থল সীমানা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী যে রয়েছে দেশ কোনটি? তো অবশ্যই মনে রাখবে ভুটান। ভুটান। তো ভারতের প্রতিবেশী দেশ মোট কয়টা রয়েছে? 9টি রয়েছে, 9টি। তার মধ্যে স্থল সীমানা 7টি আর জল সীমানায় কয়টি? 2টি। সরি, এই যে এখানে জল সীমানায় কয়টি রয়েছে? 2টি। স্থল সীমানায় 7টি, জল সীমানায় 2টি। শ্রীলঙ্কা, মালদ্বীপ জল সীমানা রয়েছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? একটু আগে বলে দিয়েছিলাম, ভারত ছাড়ো আন্দোলন 1942-এ কিন্তু শুরু হয়। এছাড়া 1920 সালে আমি বলেছিলাম অসহযোগ আন্দোলন, তাই তো নাকি? বলেছিলাম। 1930 সালে আমি বলেছি, কোশ্চেন একটু আগে পড়ালাম, ডান্ডি অভিযান যে শুরু হয়, লবণ সত্যাগ্রহ ডান্ডি যে অভিযান, সেটা কিন্তু 1930 সালে শুরু হয়। চলো নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, লাস্ট কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই মনে রাখবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হু রয়েছে, সেই হু এর সদর দপ্তর কিন্তু জেনেভা। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে রয়েছে। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হু রয়েছে তার সদর দপ্তর কোথায়? জেনেভাতে রয়েছে। এছাড়াও আমাদের জানতে হবে জেনেভাতে আর কি কি রয়েছে। অবশ্যই মনে রাখবে জেনেভাতে রয়েছে ডব্লিউটিও। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদর দপ্তর জেনেভাতে। 1995-এ কিন্তু এটা এস্টাবলিশড হয়। হু কবে হয়? অবশ্যই জানতে হবে, 1948। হু কবে গঠিত হয়? 1948-এ কিন্তু হু গঠিত হয়, অবশ্যই এটা জেনে নিতে হবে। হ্যাঁ, এবার আমাদের আর কি জানতে হবে? অবশ্যই আমাদের জানতে হবে ইউনেস্কো। ইউনেস্কো, ইউনেস্কো কবে হয়? অবশ্যই ইউনেস্কোর আগে সদর দপ্তর আমাদের জানতে হবে। ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে যেটা প্যারিস, ফ্রান্সের প্যারিস। ফ্রান্সের প্যারিস, 1945। ইউনেস্কো হচ্ছে 1945। আর কি জানতে হবে আমাদের? আমাদের জানতে হবে ন্যাটো। কি জানতে হবে? ন্যাটো। ন্যাটো, ন্যাটো কোথায় সদর দপ্তর? ব্রাজেলস। কবে হয়? 1948-এ গঠিত হয়। ন্যাটো ব্রাসেলস 1948-এ কিন্তু গঠিত হয়। হ্যাঁ, আর কি জানতে হবে আমাদের? ফ্যাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফ্যাও, রোম, ইতালিতে, 1945। রোম, 1945। মনে রাখবা, লিখে নেবে অবশ্যই, এগুলো খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে হু 1948 জেনেভা, 2 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 জেনেভা, ইউনেস্কো প্যারিস 1945, ন্যাটো ব্রাসেলস 1948 এবং ফ্যাও রোম 1945। অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের কিন্তু যে 01 ক্লাস হয়ে গেল,
আউট অফ 05, মানে 5টা ক্লাসের মধ্যে কিন্তু একটা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেল জিকে। তো আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট একটা করে দাও এবং লাইক করো। আরো যদি এরকম ক্লাস চাও অবশ্যই আমাকে জানিয়ে দাও। আমি বলে দিচ্ছি, আমার এই যে জিকে যে ক্লাসগুলো আমি দিচ্ছি, এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তোমরা কিন্তু জিকেতে ফুল মার্কস পেতে পারবে। এছাড়াও কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের যেরকম যেরকম অঙ্ক আসে এবং যেরকম রিজনিং আসে সেরকম ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে।